আমার চাচাতো ভাই একদিন আমাকে 1000 টাকার একটি নোট দেখিয়ে বলল, নেহা, এই 1000 টাকা আমি তোকে দিয়ে দিব যদি তুই আমার সাথে একটি কাজ করস। আমি বললাম, কি কাজ ভাইয়া? ভাইয়া বলল, ওই যে রান্নাঘরটা দেখতেছস, ওইখানে একদিন সন্ধ্যা বেলায় আমাকে একটু সময় দিবে। আমি বললাম, ভাইয়া এইখানে কি কাজ করতে হবে? ভাইয়া আমাকে বলল, কি তা তো এইখানে গেলেই বুঝতে পারবে। তারপর আমি ভাইয়ার কথা মতো একদিন সন্ধ্যায় ভাইয়ার সাথে ওই রান্নাঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। হ্যালো বন্ধুরা, আমার পূর্ণ নাম ঈশিতা দেওয়ান নেহা, তবে সবাই আমাকে নেহা বলে ডাকে। আমরা দেওয়ান বংশের লোক। আমার বর্তমান বয়স 25 বছর। কিন্তু আমি তোমাদেরকে আজকে যে গল্পটি বলবো সেটি যখন আমার বয়স ছিল 10 থেকে 11 হবে আনুমানিক। আমার ভাইয়ার নাম জুয়েল দেওয়ান। সে আমার আপন ভাই না, সম্পর্কে সে আমার চাচাতো ভাই। বয়সে সে আমার থেকে 4-5 বছরের বড় হবে। জুয়েল ভাই আমাকে খুব ছোটবেলা থেকেই অনেক আদর করত। আমাকে বিস্কিট, চিপস, লজেন্স আরও অন্যান্য জিনিস কিনে দিত। আমিও ভাইয়াকে অনেক ভালোবাসতাম। আমার যখন বয়স 7 থেকে 8 হবে, তখন আমি একটি আম বাগানে আরও অন্যান্য মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম। তখন ভাইয়া আমাকে বলল, নেহা, একটু এদিকে আসো। আমি বললাম, ভাইয়া কেন? ভাইয়া আমাকে বলল, একটু দরকার আছে, একটু তাড়াতাড়ি আসো। ভাইয়ার ডাক শুনে আমি দৌড়ে ভাইয়ার কাছে এলাম। ভাইয়া তখন আমাকে একটি আম গাছ দেখিয়ে বলল, নেহা, ওই যে গাছটাতে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা আম, তুমি কি ওই গাছের আম খাবে? আসলে ওই গাছের আম দেখে আমার লোভ লেগে যায়। আমি বললাম, ভাইয়া, আমি খাবো, তবে পারবো কিভাবে? গাছের ডাল তো একটু উপরে। ভাইয়া বলল, নেহা, আমি হাত বাড়িয়ে লাগ পাচ্ছি না, তবে আম খাওয়ার একটি উপায় আছে। আমি বললাম, ভাইয়া, কি উপায়? কিভাবে আমগুলো পারা যায় একটু বলো না। আমি আম খাবো। গাছের মধ্যে পাকনা আম ঝুলে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় আমগুলি অনেক মিষ্টি হবে। আসলে আমগুলি দেখেই আমার খুব লোভ লেগে যায়। আমের কালারটাও ছিল অনেক সুন্দর। মনে মনে ভাবলাম, যে করেই হোক আমি এই আমগুলি খাবো। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, কিভাবে আমগুলো পারা যায়? ভাইয়া বলল, নেহা, এক কাজ করো, আমি তোমাকে উঁচু করে ধরি, তারপর তুমি হাত বাড়িয়ে আমগুলো পারো। আমি আমগুলোর লোভ সইতে পারলাম না। আর ভাইয়ার মনে মনে যে ভিন্ন রকম চিন্তা তা আমি তখন বুঝতে পারি নাই। তারপর ভাইয়া যেভাবে বলছে সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম। এক পর্যায়ে আমরা বেশ কিছু আম পাড়তে সক্ষম হলাম, খুব পাকা পাকা আম। আমগুলো পাড়ার পর সেখানে আমরা পেট ভরে খেলাম। ভাইয়া আমাকে বলল, নেহা, এবার আম খাওয়া হয়েছে, তোমার পেট ভরেছে, তুমি খুব মজা পেয়েছে? আমি বললাম, জি ভাইয়া, আমগুলো সত্যি অনেক টেস্ট। তারপর ভাইয়া বলল, তাহলে চলো এবার বাড়ি চলে যাই। তারপর ভাইয়া আর আমি বাড়ি চলে আসলাম। এইভাবে ভাইয়ার সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘটত। ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত। এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগত। ভাইয়ার সকল কথাই আমি মানার চেষ্টা করতাম। সবসময় অপেক্ষায় থাকতাম ভাইয়া কখন বাহির থেকে আসে, কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আমার চাচাতো ভাই জুয়েলের গঞ্জে একটি মুদির দোকান ছিল। সে মূলত একজন মুদির ব্যবসায়ী ছিল। তার দোকানে নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলেই সে আমাকে গিফট দিত। আমি তার গিফট নিয়ে আনন্দে নাচতাম, কারণ তখন আমি খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না। ভাইয়া যখন আমাকে কোনো কিছু দিত বা কোনো কিছু গিফট করত, তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম, ভাইয়া, তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো? আমার কিন্তু খুব লজ্জা লাগে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকবা না। ভাইয়া তখন বলে, আরে পাগলি, আমি তোর দিকে তাকিয়ে কি দেখি? না, দেখছি
আমার বোনটা কত বড় হয়ে যাচ্ছে। আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু উদয় হচ্ছে। কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমার বোনটার যখন পরিপূর্ণ বয়স হবে, তখন জানি না কত হাজার লোক তার রূপের মোহে পাগল হয়ে যাবে। আমি বললাম, ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া বলল, কি বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম? শুনি তো একটু। আমি যা সত্য তাই তো বললাম। ভাইয়ার মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম। ভাইয়া আমার এই পাগলামি দেখে বলল, আরে পাগলি, আমি তো মজা করলাম। আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি? নেহা, সত্যিই তুমি অনেক ভালো মেয়ে, অনেক সুন্দর, কিউট একটা মেয়ে। তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাইয়া তুমি খুব ভালো। তারপর আমি বললাম, ভাইয়া আমার জন্য আজকে মোটু পাতলু আনবে, নাইলে কিন্তু তোমাকে মাইর দিমু। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার হুকুম ধার্য করা হলো। এই বলে ভাইয়া দোকানে চলে গেল। তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া মোটু পাতলু আরো অন্যান্য সুন্দর সুন্দর জিনিস আমার জন্য নিয়ে আসলো। আমি তো ভাইয়ার এখান থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম। এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগলো। আমার আনুমানিক বয়স যখন 10 থেকে 11 বছর হবে, তখন ভাইয়া একদিন আমাকে 1000 টাকার একটি নোট দেখিয়ে বলল, নেহা, তুমি যদি একটি কথা রাখো, তাহলে এই 1000 টাকা তোমাকে আমি দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি, তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে এই 1000 টাকা দিয়ে দিবা? ভাইয়া তখন বলল, কথাটা এখানে বলা যাবে না, চলো আমরা ওই দিকটাতে চলে যাই। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, চলো ওই দিকে। তারপর ভাইয়া আর আমি ওই পাশে একটা ঘরের পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল, নেহা, ওই যে রান্নাঘরটা দেখা যাচ্ছে, ওই রান্নাঘরে তুমি আমার সাথে যাবা এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো, তাহলে এর বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে, তবে কাজটি খুব কঠিন নয়, খুব সহজ। আমি বললাম, ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি। এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই, আমাদের বাড়িটা সব সময় নীরবেই থাকত, আর তাছাড়া সন্ধ্যাবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত। তারপর ভাইয়া আমাকে বলল, কি ম্যাডাম, আমার কথায় তুমি কি রাজি আছো? ভাইয়া, তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি? তবে ভাইয়া, সেখানে আমরা কি কাজ করব? তখন ভাইয়া বলল, আরে ম্যাডাম, ভয়ের কিছু নাই, সেখানে গেলেই তো বুঝতে পারবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম। হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে। আমি ভাইয়ার ইশারা পেয়ে ভাইয়ার কাছে চলে আসলাম। ভাইয়া আমাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে আমি এসেই পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে এসে দেখি রান্নাঘরের ভিতরে চতুর্দিকে ফুল দিয়ে সাজানো, আর মাঝখানে একটা চৌকি ছিল। এই চৌকিতে অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বললাম, ভাইয়া, এসব দিয়ে তুমি রান্নাঘরে কি করবা? আর আমি বা এখানে কি করব? তখন ভাইয়া আমাকে বলল, একটু অপেক্ষা করো, তাহলেই তুমি সবই বুঝতে পারবা। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাইয়া আমাকে বলল, নেহা, আমি তোমাকে একটা কথা বলবো, আর এই কথাটা 7 বার বলে এই ফলগুলোর উপর একটি ফু দিবা। তারপর তুমি আমাকে এই ফলগুলি খাইয়ে দিবা। কিন্তু এই যে দেখতেছ মাঝখানে ফলটা, এই ফলটা আমি তোমাকে খাইয়ে দিব, কিন্তু একটা শর্ত হলো, এই ফলটি খাওয়ার পর বিচিগুলো তুমি আমাকে দিয়ে দিবা। আমি বললাম, ঠিক আছে ভাইয়া। তারপর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আমি যদি এইটুকু কাজ করতে পারি, তাহলে তুমি কি আমাকে 1000 টাকা দিয়ে দিবা? ভাইয়া মুচকি হেসে বলল, হ্যাঁ ম্যাডাম, তুমি যদি এই কাজটুকু করতে পারো, তাহলে তোমাকে আমি 1000 টাকার নোট দিয়ে দিব। আমি ভাইয়ার কথায় খুব খুশি হয়ে গেলাম। এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ হতে যাচ্ছে। তারপর আমি ভাইয়ার কথা মতো আমাকে উনি একটি বাক্য শিখিয়ে দিলেন। সম্ভবত এটা কোনো ভিন্ন ধর্মী বাক্য হবে মনে হয়। এই বাক্যটা 7 বার পরে ফলগুলোতে ফু দিলাম।
7 বার ফু দেওয়ার পর ভাইয়াকে আমি ফ্ল্যাটের চারপাশের সবগুলো ফল খাইয়ে দিলাম, কিন্তু ফ্ল্যাটের মাঝখানের ফলটা রেখে দিলাম। মাঝখানের ফলটা ভাইয়া আমাকে খাইয়ে দিল। তখন আমার বয়স খুব কম। কি হচ্ছে আমার সাথে কিচ্ছু আমি বুঝতে পারছি না, শুধু ভাইয়ার কথা বোকার মতো পালন করে যাচ্ছি। তারপর ভাইয়ার সমস্ত কথা আমি মানতে শুরু করলাম। ভাই আমাকে বলল, নেহা এই ফলটি ভালো করে তুমি খাবে, কিন্তু এর বিচিগুলো এই প্লেটে রাখবে। বিচিগুলো এই প্লেটটাতে রাখার পর পরেই তোমার কাজ শেষ। আমি বললাম, ভাইয়া এটা তো খুব সহজ কাজ, আর এটা আমি খুব সহজেই করতে পারবো, আর এটার জন্য তোমাকে এত কিছু করার প্রয়োজন কি? তখন ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, নেহা আগে কাজ শেষ হোক, তারপর তোমাকে বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ফলগুলো খাওয়ার পর এর বিচিগুলো একটা প্লেটে রাখলাম। তারপর ভাইয়া আমাকে কি যেন বলে আমার দিকে লক্ষ্য করে একটি লম্বা ফু দিল। ফু দিয়ে আমাকে বলল, নেহা এবার তুমি যাও, তোমার কাজ শেষ। 1000 টাকা তিনি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কাজের বিনিময়, এবার তুমি চলে যাও, কাল কথা হবে, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। নেহা লক্ষ্মী মেয়ের মতো এবার বাসায় চলে যাও। আমি ভাইয়ার কথায় বাসায় চলে আসলাম। এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই আমার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। যেদিকেই তাকাই আমি শুধু ভাইয়াকে দেখতে পাই। মনে হচ্ছে ভাইয়া আমাকে ডাকছে। মনে মনে আমি ভাবলাম, আমার কি হয়ে গেল, কেন এমন হলো? তবে কি ভাইয়া আমার সাথে প্যারানর্মাল জাতীয় কিছু করে ফেলেছে? আমার কাছে কেন জানি মনে হলো আজকেও আমি সন্ধ্যার সময় রান্নাঘরে যেতে হবে। রান্নাঘর যেন আমাকে টানছে। সন্ধ্যা হতেই আমি চুপি চুপি রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া আমার জন্য বসে আছে, অপেক্ষা করছে। আমি যেতেই ভাইয়া আমার সাথে তখন এক অন্যরকম আচরণ করা শুরু করলো, যে আমি তোমাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না। খুব বাজে আচরণ। ভাইয়ার আচরণ দেখে আমি তো পুরাই অবাক। কিন্তু ভাইয়া আমার সাথে যে এত খারাপ ব্যবহার করবে তা আমি কখনো কল্পনাও করি নাই। ভাইয়া আমার সাথে এত কিছু করতেছে, তাও আমি কিছু বলার সাহস পাচ্ছি না। আমি যেন অন্যরকম হয়ে গেছিলাম। আমি তার হুকুমের গোলাম হয়ে গেছিলাম। সে আমার সাথে যা ইচ্ছে তাই করতেছিল, কিন্তু আমি তা বলতে পারতেছিলাম না। তার সবকিছুই আমি মেনে নিচ্ছিলাম। তার কাছে গেলেই আমি কেমন জানি হয়ে যেতাম। সে আমাকে যা বলতো আমি তাই করতাম। এভাবে সে আমার সাথে অনেক কিছুই করেছে, যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার সাথে আমার এইভাবে চলতে থাকে দিন। তার সাথে আমার এইসব চলে প্রায় 5 থেকে 6 বছর। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পরীক্ষা বলে আমি নাকি মা হতে চলেছি। এই কথা শুনে আমার মা বাবা প্রচুর কান্না করতে লাগলো। বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করল, মা নেহা সত্য করে বল, তোর এত বড় সর্বনাশ কে করেছে? তারপর আমি আর কি করব? বলে দিলাম আমি ভাইয়ার কথা। তারপর মা বাবা জুয়েল ভাইয়াকে ডেকে এনে বোঝালো। বলল, জুয়েল তুই কি করে পারলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে? যাক বাবা, যা হবার হয়ে গেছে। এখনো কেউ জানে না। কেউ না জানার আগেই আমরা নেহাকে তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি। এখন তুই কি করস? বাবা মায়ের প্রস্তাবে জুয়েল ভাইয়া রাজি হয়ে গেল। তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধুরা, এখন আমি তোমাদের দোয়ায় ভালোই আছি। তবে মাঝে মধ্যে আমার অতীত আমাকে অনেক পীড়া দেয়। মনে মনে ভাবতাম যদি জুয়েল ভাইজা আমাকে বিয়ে না করত, তাহলে আমার কি হতো? আমার মরা ছাড়া কোনো রাস্তা থাকতো না। তো বন্ধুরা, আমার মতো তোমাদের জীবনেও এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই তোমরা সাবধানে থাকবা। তবে তোমরা কারো সাথে কোনো প্রকার দুর্ঘটনা করার সময় তাকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর তোমরা একটা কিছু করার সিদ্ধান্ত নিবা। নইলে একটি ভুলের কারণেই তোমাদের সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আমি তখন MA পাশ করে সদ্য চাকরি পেয়েছি। একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গড়ন, যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক। ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল। কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ, তাই কিছু বুঝতে পারি না। ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলে বন্ধু আছে, কিন্তু কোয়েট কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলে বন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে। হয়তো একটু বেশি বাচালো, কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত, পার্কে গিয়ে বসত, পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত, মাঝে মধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত। কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত, এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমুধু সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী। ওর পোশাক আশাক, চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝে মধ্যে। আর বিয়ের পর তো কথাই নেই। টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বড়বড় বিশাল বিশাল আকার ধারণ করে। ওরটাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে। তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়। আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর একটা জিনিস হলো, পুরুষ মহলে শ্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না, উল্টে বেড়ে যায়। ওর সাথে বেরোলেই বোঝা যায় পথেঘাটে ছেলেবুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল, কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে প্যাকাট হলো। অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হলো। তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হলো। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না। শেষমেশ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত, পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়, তাই ও চাকরি করতে চায়। আমি খুব একটা রাজি ছিলাম না, কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি, তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। শ্রীপর্ণার ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না। ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেলল। 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট, ইভিনিং শিফটে কাজ, দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। মাইনেও মোটামুটি ভালো। শ্রীপর্ণা খুব খুশি, মনটা একটু খচখচ করছিল, কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না। আমাদের জীবনটা বদলে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না। শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যায়। ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে। আমাকে সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়, আর ও বাড়ি থেকে বের হয় দুপুর 1:30। একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল। 2 সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম, কিন্তু ও প্রায় খেকিয়ে উঠল। আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না। তাই বাড়তি 2 পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে, শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে। এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই, তাহলে ওকে অভাবের তাড়নায় পাগল হয়ে যেতে হয়। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম। এইভাবে 1 মাস কাটল। তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা SMS করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে। ওর OT
আছে। আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি ওকে কল করে কেন ওটি করতে হবে জানবো তারও উপায় নেই। হোটেলে ওদের মোবাইল অফ করে রাতে হয়। আমি আর কি করব? ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম, কিন্তু ঘুম এলো না। বাড়ির বউ বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে? সেদিন ঘড়ি যেন একটু বেশি আসতে চলছিল, সময় যেন কাটছিলই না। রাত 2টো গেল, 2:30 গেল, এবং শেষমেশ যখন 3টে পেরোল, তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম, কিন্তু সুইচ অফ পেলাম। বুঝলাম তখনও ওকে ডিউটি করতে হচ্ছে। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম, আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম। অবশেষে 4টের সময় ওর মোবাইলের রিং বাজল, কিন্তু ও তুলল না। আমি আবার চেষ্টা করলাম, রিং বাজল, কিন্তু আবার ও তুলল না। আমি আরও 10-12 বার চেষ্টা করলাম, প্রতিবারই রিং বাজল, কিন্তু ও তুলল না। আমার টেনশন আরও বেড়ে গেল। কি করব ভাবছি, এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এলো। ওর ডিউটি এইমাত্র শেষ হয়েছে, ও ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরছে। শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পায়চারি করতে লাগলাম। অবশেষে ভোর 5:30 নাগাদ ও বাড়ি ফিরল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছ্যাঁত করে উঠল। পোশাক এলোমেলো হয়ে গেছে, পিনআপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে। শায়ের কাছে 3 জায়গা শাড়িটা খুলে গেছে, ঠিকমতো আটকানো নেই। প্রথম 2টো হুক খোলা, চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ। আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল। ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম। ন্যাকা সুরে আমাকে বলল, আমি খুব টায়ার্ড, অফিসে যাবার সময় আমাকে আজ আর ডেকো না। আমি গম্ভীর মুখে বললাম, আজ রবিবার, আমার আজ ছুটি। শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল। ওহ সরি, আমি না ভুলেই গেছিলাম। সরো তো এবার। কি দরজা আটকে রয়েছ? আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাই। আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামাকাপড় না ছেড়েই শুয়ে পড়েছে। আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম, কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর সাড়া দিল না। আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর ঘুম এলো না। উঠে পড়লাম। সারা সকাল আমি মনে চাপা অস্বস্তি নিয়ে কাটালাম। শ্রীপর্ণা বেলা 12:30 নাগাদ ঘুম থেকে উঠল। আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল। পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল, তাই ওকে ওভারটাইম করতে হয়েছে। এরকম পার্টি মাঝে মধ্যে হয়, তখন সব স্টাফেদেরই ওটি করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন। উত্তরে ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল, আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার, এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধটু মদ খেতে হয়। আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম, তখন ও ক্ষেপে গেল। বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ। সারা রাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না। আমার ধান্দা শুধু বুকে সন্দেহের চোখে দেখা। শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম। তারপর ও দুপুর 2টো নাগাদ ডিউটিতে চলে গেল। এভাবে আরও 2টো মাস কাটল। আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো। আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি, আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 2টো হয়। ওদের হোটেলে যখন পার্টি থাকে, তখন ও ফিরতে আরও দেরি করে। ভোর 5টা-6টা বেজে যায়। প্রতিবারই ও মদ খেয়ে ফেরে, মাঝে মধ্যেই মাত্রা বেশি হয়ে যায়। ফেরার সময় ওর পোশাক আশাকও ঠিক থাকে না। কিছুদিন যাবত ওর ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায়। মাঝে সাঝেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাবড়ে চুপ করিয়ে দেয়া। আমি আর কি করব? বইয়ের মুখঝামটা খেয়ে চুপ করে যাই। পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে, কিছু কানে আসে, কিন্তু কিছু করার নেই। বুকে কিছু বলতে পারি না। বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয়, আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না। তাই সবকিছু মেনে নিই। বুঝতে পারি ভুল করছি,
কিন্তু কিছু করে উঠতে পারি না। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয়, এভাবেই চলছিল। একদিন শ্রীপর্ণা আমাকে বলল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের পার্টি দিচ্ছে। স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত। আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি। রবিবারে পার্টি। শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে। আমাকে পরে সন্ধ্যা 9টা নাগাদ যেতে হবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম। কথাম তো রবিবার শ্রীপর্ণা সেজেগুজে দুপুর 2টোর সময় হোটেলে বেরিয়ে গেল। স্টাফেদের পার্টি, তাই অন্য দিনের থেকে একটু অন্য ধরনের সাজল। একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল। পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল। মুখে ভালো করে মেকআপ ঘষল। পায়ে হাই হিলস পরল। ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখ খোলার সাহস হল না। জানি ও আমার বারণ শুনবে না, উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পরে চলে যাবে। আমার যেতে যেতে দেরি হয়ে গেল। রাস্তায় জ্যাম ছিল। শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে 9:30 বাজে। রিসেপশনে কেউ নেই, শুধু মেন গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে ছিল। আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাংকুয়েটে চলছে। আমি লিফটে করে দোতলায় উঠলাম। ব্যাংকুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরকদমে চলছে। জনসাধারণ সবাই অল্পবিস্তর ড্রাঙ্ক, কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে। ব্যাংকুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে। অনেক মেয়ে পুরুষ সেখানে। বেশিরভাগই মনে হলো অন্যের বুবরের সাথে নাচছে। আমার বউকে কোথাও খুঁজে পেলাম না, কাউকে চিনি না। তাই ইতস্তত করে এরোর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম। কেউ ঠিক করে কিছু বলতে পারল না। শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বলল, দেখুন ও হয়তোবা হোটেলের কোন ঘরে গিয়ে কাকে দিয়ে। মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। মনটাও ধরাস করে উঠল। যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বউয়ের খবর নিতে শুরু করলাম। কিন্তু আর কেউ কিছু বলতে পারল না। আমি আর কি করব? ব্যাংকুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বউয়ের অপেক্ষা করতে লাগলাম। আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম। প্রায় আধ ঘন্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাংকুয়েটে ঢুকতে দেখলাম। ওর ঠিক পিছন পিছন একটা মাঝবয়সী লোক ঢুকলেন। লোকটার মুখে চওড়া হাসি, যেন দিগ্বিজয় করে এসেছেন। ঢুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল। আমিও বারের দিকে পা বাড়ালাম। ভিড় কাটিয়ে ওর হাত 20 দূরত্বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর 30-এর ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে হেসে গল্প করছে। ছেলেটার একটা হাত শ্রীপর্ণা কিছু বলছে না, উল্টে উপভোগ করছে। দুজনের হাতেই মদের গ্লাস। আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে শ্রীপর্ণা হাসল। ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোল। এই যে তুমি এসে গেছ, আলাপ করিয়ে দি। এ হলো আমার কলিগ বিজয় আর এটা আমার হাসব্যান্ড। বিজয় আমাকে হাই জানালো। আমি উত্তর দিলাম না। জানো বিজয়টা না খুব পাজি, খালি অসভ্যতা করে। সুযোগ পেলেই হাত দেয়। তুমি একটু ওকে বকে দাও তো। শ্রীপর্ণা, তুমি এত শুধু আমি কেন যে কেউ তোমার হাত দিতে চাইবে? যা, কি যে বলো। আমি আবার কোথায় আগুন? কি বলছো কি শ্রীপর্ণা? তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি। তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখছো ছেলের মুখের ভাষা দেখছো? পাজি, অসভ্য। আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? এই তুমি ওকে আচ্ছা করে বকে দাও তো গু। সরি দাদা, দোষ নেবেন না। শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না। এই দেখুন আপনার আগুন বউয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল। ছোটলোক, খালি আমার দেখা, কিন্তু নিজেরটা তো কোনোদিন দেখালে না। স্বার্থপর বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল। এখানেই দেখবে নাকি আলাদা নিরিবিলিতে যাবে? চলো। ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই। শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল। আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম।
নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কি যে করব কিছুই বুঝতে পারলাম না। আমার মাথা কাজ করছিল না। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে, তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম। পিছনের দরজা দিয়ে, যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল, সেটা দিয়ে ব্যাংকুয়েট থেকে বেরোলাম। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। হোটেলের কোনো কিছু চিনি না। কোথায় যাব? কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাংকুয়েটেই ফিরে এলাম। ব্যাংকুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম। আমি ড্রিঙ্ক করি না। অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম। পিছনের দরজাটা দিয়ে ঢুকল। ওরা বারের দিকেই এগিয়ে আসলো। বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়াল। বারের হালকা আলো দেখতে পেলাম শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে। শুধু বোতাম নয়, হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে। বুকে এমন অবস্থায় দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমার গা হাত পা কাঁপতে লাগল। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। কিছু আমার কানে ভেসে এলো। তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় পড়ে আছে। তোমার বর তোমাকে কিছু বলে না? বললেই বা শুনছেটা কে? কিছু মাইন্ড করে না? করলে করবে, আমি কেয়ার করি না। এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক। আমি বেশি পাত্তা দিই না। সেটা তো দেখতেই পেলাম, যেভাবে আমার সাথে বেরিয়ে এলে। বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিল। বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না। বুঝে গেলেই ভালো। শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বলল। মিনিট 3 বাদে ওরা 3 জনে বার ছেড়ে বেরিয়ে গেল। এবার আর আমি দেরি করলাম না। ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম। 3 জনে ব্যাংকুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল। আমি হাত 25 দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম। 3 জনে গল্পে মশগুল। কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না। আমার বউ 2 জনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে। ওরা লিফটে উঠে পড়ল। আমি পরে গেলাম মুশকিলে। এবার কি করব? লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে। 7 তলায় গিয়ে লিফট থামল। লিফট আর নামল না। আমি তখন আর কি করি? বাধ্য হয়ে সিঁড়ি ধরলাম। 5-5টা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। 7 তলায় উঠে দেখি সারি সারি ঘর। কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না। অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম। কিন্তু সবটা দরজাই বন্ধ আর কোনো ঘর থেকে কোনোরকম সাড়া শব্দ আসছে না। হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি। এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপামতো শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। একদিন আমার মাথায় খুব যন্ত্রণা করছিল। আমার দেওর বলল, বৌদি এসো মেসাজ করে দিই। যখন দেওর মেসাজ করল তখন আমি এত শান্তি পেলাম যে পুরো রাত যেন আমার কোনো হুঁশি ছিল না। তারপর আমি প্রত্যেক দিনই আমার দেওরকে দিয়ে মেসাজ করাতাম। আর ওই দিন আমার শরীরে তেল লেগেছিল। পরের দিন আমি ক্যামেরা লাগিয়ে দেওরকে ডেকেছিলাম। যখন সকালে উঠলাম তখন ক্যামেরায় দৃশ্য দেখে আমি তো পুরো কেঁপে উঠলাম। আমার দেওর তো আমার সাথে। কখনো কখনো আমরা সম্পর্কের সীমানার খেয়াল রাখি না, আর এই কারণের জন্যই আমাদের অনেক লোকসান হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে, আর যদি মানুষ ওই সীমা পার করে যায় তাহলে সেই সম্পর্ক তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমার সাথেও কিছু এরকমই হতো। আমি একটা সম্বন্ধে আমার সীমারেখা পেরিয়ে গিয়েছিলাম, আর এজন্যই বরবাদী আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। যা কিছু আমার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেগুলো আমার পক্ষে ভুলে যাওয়া মুশকিল ছিল। গত কয়েকদিন ধরে আমার মাথা যন্ত্রণায় জেন ফেটে যাচ্ছিল, আর কোনো ওষুধ কাজও করছিল না। আমার রাতের বেলায় ঘুম না হওয়ারই সমান ছিল।
আমি পুরো রাত জাগতাম আর ঘরের মধ্যে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতাম, বা নিজের বিছানাতে এপাশ ওপাশ করতাম। আবেগের ছটপটানি আমাকে পাগল করে দিত, এজন্য আমার মাথায় যন্ত্রণা হতে থাকত। আমার দেওর পঙ্কজ, যে কিনা বয়সে আমার থেকে ছোট ছিল, সে আমার ভীষণ খেয়াল রাখত, আর আমরা দুজনে বেশ ভালোই মিশতে পারতাম। আমি ভুলেই গেছিলাম যে দেওর আর বৌদির সম্পর্ক ঠিক কিরকম হয়। অনেক রাত অবধি সে আমায় জেগে থাকতে দেখত। একদিন আমার কষ্ট দেখে বলতে লাগলো, বৌদি, আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি, তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আমি হেসে ফেললাম। আমার মনে হলো যে সে এমনিই বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দাও। সে তেল নিয়ে আসলো আর আমার মাথায় ভালোভাবে ম্যাসাজ করতে লাগলো। তার সাথে সে তার পুরো দিনের গল্প আমাকে শোনাতে লাগল। তার আঙ্গুলের দ্রুত ম্যাসাজ আমায় ভীষণ শান্তি দিচ্ছিল। আমার রোজ রাতে চা খাবার অভ্যাস ছিল। পঙ্কজ আমার জন্য চাও নিয়ে আসলো নিজের সাথে করে। মালিশ করার পর আমি পঙ্কজের সাথে চা খেলাম আর শুয়ে পড়লাম। আমার এমন ঘুম আসলো যে আমি একেবারে সকালবেলা উঠলাম। সত্যিকারের পঙ্কজের ম্যাসাজ এত যেন জাদু ছিল। আমি অনেক বেশি শান্তি অনুভব করছিলাম। অনেকদিন পরে আমার এরকম গভীর ঘুম আসলো। সকালবেলা উঠে যখন আমি স্নান করতে বাথরুমে গেলাম, আমি তখন ভীষণ অবাক হলাম যে আমার পুরো গায়ে কোথাও কোথাও তেল লাগানো। বোধহয় আমি ঘুমের ঘোরে নিজেই মাথার তেল এদিকে ওদিকে লাগিয়ে দিয়েছি। ঘুম পুরো হওয়ার কারণে আমার মাথার যন্ত্রণা চলে গিয়েছিল। এরপর আমি দিনভর কাজ করতে লাগলাম। আমার বিয়ের 1 বছর কেটে গেছে, আর এই 1 বছর আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসলাম, তখন আমার দেওর পঙ্কজ এর মাত্র 6 বছর বয়স ছিল। পঙ্কজের মধ্যে অনেক বেশি বাচ্চামো ছিল, আর সে একদম আমার ছোট ভাইয়ের মতোই লাগত। আমার বর আমায় বলেছিল যে তার বাবা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে গেছে, যার জন্য পঙ্কজ তার বাবার ভালোবাসা পায়নি। তার মাও পঙ্কজের উপর আর ঘরের উপর অনেক কম ধ্যান দিতেন, আর আমার বর আকরম এখানে তো থাকতই না। এজন্য আকরম আমাকে বলেছিল যে এখন সব থেকে বেশি আমি যেন পঙ্কজের খেয়াল রাখি। আমি তাকে কথা দিয়েছিলাম যে পঙ্কজকে একদম নিজের বাচ্চার মতো রাখব, আর আমি আমার কথা পুরো করেছিলাম। আমার বর আকরম অন্য শহরে চাকরি করত, আর সে মাসের 4 দিনের জন্য বাড়ি আসত। বাকি পুরো মাসে আমি আমার ছোট দেওর পঙ্কজ আর আমার শাশুড়ির সাথেই কাটাতাম। পঙ্কজ এখন 7 বছরের ছেলে, যে কিনা যুবক হয়ে গেছে। সে আমার থেকে বয়সে মাত্র 4 বছরই ছোট ছিল। সে কলেজ থেকে আসার পর ও বৌদি বৌদি করে আমার আগে পিছনে ঘুরত। আকরামের এখানে না থাকার কারণে আমার বড় ছোট সব কাজ পঙ্কজেরই দায়িত্বে ছিল। পঙ্কজ কলেজ থেকে আসার পর আমার কাজ করে দিত, আর তারপর আমারই সাথে সময় কাটাত। পঙ্কজের সাথে থাকতে থাকতে আমি একটা ব্যাপার অনুভব করেছিলাম, যে সে আকরামকে পছন্দ করত না। এমনকি তার কথা উঠলেও সে সেখানে চুপ করে যেত, অথবা কথা বদলে দিত। আমি তার থেকে জানতে চাইতাম যে আকরামের থেকে তার কিসের সমস্যা, কিন্তু আমি কখনো এই প্রশ্নটা করতেই পারিনি। আকরামের মা পুরো দিন পাড়ায় ঘুরে বেড়াতেন, আর সন্ধ্যা হতেই বাড়ি এসে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। পরের দিন সকালবেলা আবার পাড়ায় বেরিয়ে যেতেন। এজন্য আমার তার দিক থেকে কোনো সমস্যাই ছিল না। জীবন খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু আকরামকে ছাড়া আমি পুরো রাত ঘুমোতেই পারতাম না, আর পুরো রাত আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিতাম। কখনো কখনো মন চাইত যে আমি নিজেই আকরাম এর কাছে চলে যাই, কিন্তু এখন এমনটা সম্ভব নয়। এজন্য আমার মাথায় মাঝে মধ্যেই ব্যথা হতো। পঙ্কজ জানত যে আমার মাথায় ব্যথা, এজন্য প্রথমে তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসত। কিন্তু একদিন হঠাৎ সে বলল যে, আপনি কতদিন আর ওষুধ খাবেন মাথা যন্ত্রণার? এর থেকে তো ভালো যে আমি আপনার মাথার ম্যাসাজ করে দিই, আপনি অনেক শান্তি পাবেন। আমি পঙ্কজকে বললাম, ম্যাসাজ করার বদলে কিছুদিনের জন্য আমাকে নিজের দাদার কাছে পাঠিয়ে দাও, আমি নিজেই ঠিক হয়ে যাব। আমার কথা শুনে পঙ্কজ বলতে লাগলো, যদি আপনি চলে যান তো আমার কি হবে? আমি তো আপনাকে ছাড়া থাকতেই পারি না। তার কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। সে আমার সাথে এভাবেই কথা বলতো। সত্যিই পঙ্কজের সাথে থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল তার। আমরা দুজনে মাঝে মধ্যেই ঘুরতে বাইরে চলে যেতাম। সে রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসত, আর আমরা দুজন মিলে রাতভর একসাথে সিনেমা দেখতাম। আমি পঙ্কজের সাথে কেনাকাটা করতে যেতাম। তখন সে আমাকে অনেক মডার্ন আর ফ্যাশনেবল জামা কাপড় কিনতে বাধ্য করত। ঘরের মধ্যে তো সে আমাকে ওড়না গায়ে দিতেও দিত না।
আমি যখনই ওড়না নিয়ে কাজ করতাম তখন সে আমার গায়ের ওড়না টেনে একদিকে ফেলে দিত। আমার অনেক বেশি চিন্তা করত। সে হালকা রঙের জামা কাপড় পরতে বেশি পছন্দ করত। এই জন্য আমি যখনই তার সাথে বাজারে যেতাম তখনই সে আমার জন্য হালকা রঙের কাপড় পছন্দ করত আর কেনাত। আর তার সেলাইও ভীষণ ফ্যাশনেবল ভাবে করিয়ে আনত। আমার জামা কাপড়ের ব্যাপারে তার অনেক রুচি ছিল। আমি প্রায় তাকে বলতাম যে তার বউ তো যে তার বর তাকে পছন্দমতো জামা কাপড়ের ডিজাইন বানিয়ে দেবে। আমার কথা শুনে সে বলতো যে আপাতত আপনি ভীষণ সৌভাগ্যবতী যে আমি আপনার জন্য এত মেহনত করি। আর সত্যিই আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম, কেননা আমাকে সে কখনো কোনো কাজের জন্য না বলতো না। সে আমার অনেক জামা কাপড়েই ডিপ করে ডিজাইন দেওয়া গলা বানাত, বড় বড় পিঠের ডিজাইনও বানাত, যেগুলো মাঝে মধ্যেই আমার কোমর পর্যন্ত চলে যেত। আর কামিজ এতটাই টাইট ফিটিং হতো যে কখনো কখনো তো নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো। কিন্তু পঙ্কজ এরকম জামা কাপড় ভীষণ পছন্দ করত। আমি ওকে আমার বাচ্চার মতো করে রাখতাম। এই জন্য কখনোই তার পছন্দের জামা কাপড় পরার জন্য আমি না করতাম না। হালকা গোলাপি রঙের জামা কাপড় পরে আমি একদিন রান্নাঘরে কাজ করছিলাম। অনেক বেশি গরম ছিল সেদিন, আর আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল, যার জন্য আমার জামা কাপড়ে যেন আমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল। আর আমি ওড়না ছাড়া তাড়াতাড়ি খাবার তৈরিতেই মগ্ন ছিলাম। তাই হঠাৎই যখন সে পেছন দিক থেকে চলে আসলো আর আমাকে দেখে বলতে লাগলো, আজকে তো আপনি ভীষণ হট লাগছেন। ওর এই কথায় আমি লজ্জা পেয়ে গেলাম আর তাড়াতাড়ি আমার ওড়না খুঁজতে লাগলাম। তখনই সে বলতে লাগলো যে আমি তো মজা করছিলাম বৌদি, আপনি আরাম করে নিজের কাজ করুন। আর সে রান্নাঘর থেকে চলে গেল। আকরাম যখন আমার সাথে দেখা করতে আসতো তখন ওই কদিন পঙ্কজ আমার সাথে অনেক কম কথা বলতো, আর পুরো দিন সে পড়ার মধ্যেই মন দিত। আকরাম ভীষণ খুশি হতো যে পঙ্কজ অনেক মেহনত করে পড়া করছে। আর আমিও ওই দিনগুলো আকরামের সাথে এতটা মজে থাকতাম যে পঙ্কজের বদলে যাওয়া আমার চোখেই পড়ত না। আকরাম শুধুমাত্র 4 দিন আমার সাথে কাটিয়ে তারপর চলে যেত, আর তারপর পঙ্কজ আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত। সে আমার ব্যাপারে অনেক জেদি ছিল। সে চাইতো সে আমাকে যা খুশি বলুক। ওর এক বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল আর সে আমার পেছনেই লেগেছিল যে আমি যেন ওর সাথে যাই। প্রথমে তো আমি না বলে দিলাম, কিন্তু যখন দেখলাম যে সে দুঃখী হয়ে আছে তখন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম। কিন্তু আমি এটাই ভাবছিলাম সে তার বন্ধুর ভাইয়ের বিয়েতে আমি গিয়ে কি করব। কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণ অবাক হলাম। ওর সমস্ত বন্ধুরা আমাকে ভীষণ ভালোভাবেই জানত আর এমনভাবে আমার সাথে কথা বলছিল যেন আমরা অনেকবার দেখা করেছি। ওরা বলল, সব সময় পঙ্কজ আপনার কথাই বলতে থাকে আর সে আপনার ভীষণ প্রশংসা করে। তারা সবাই আমার সাথে আবার দেখা করার জন্য জেদ করতে লাগলো, ইচ্ছা প্রকাশ করতে লাগলো। ফেরার সময় আমি পঙ্কজকে বললাম যে তুমি তোমার বন্ধুদের আমার ব্যাপারে কি কথা বলেছ যে সবাই আমাকে এত ভালোভাবে চিনেছে। পঙ্কজ বলতে লাগলো যে আপনিই তো আমার সবকিছু, আমি তো সবসময় আপনার কথাই বলতে থাকি। ওই সময় পঙ্কজের কথার মানে আমি বুঝতে পারিনি, কিন্তু যেদিন আমি তার ওই কথার মানে বুঝতে পারি আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। পঙ্কজ রোজ রাতে আমার মেসেজ করত আর আমি আরাম করে ঘুমিয়ে যেতাম, কিন্তু যখন আমি আমার গায়ে পরের দিন জায়গায় তেলের দাগ দেখতাম অবাক হয়ে যেতাম। আর এই জন্যই একদিন আমি ঘরের মধ্যে ক্যামেরা লাগালাম আর পঙ্কজকে দিয়ে ম্যাসাজ করাতে লাগলাম। ম্যাসাজ করানোর কিছুক্ষণের মধ্যেই আমি প্রত্যেকবারের মতো ঘুমিয়ে পড়লাম, আর সকালবেলা উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম তো আমার নিঃশ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ভাবতেও পারিনি যে পঙ্কজ আমার সাথে এরকম করতে পারে। আমি তো পঙ্কজকে অনেক বেশি ভরসা করেছিলাম আর তাকে আমি নিজের ছোট ভাই ভাবতাম, কিন্তু সে তো দেওর বৌদির সম্পর্কের সম্মান রক্ষা করতে পারল না। ভিডিওতে পঙ্কজ আমার ভালোভাবে ম্যাসাজ করছিল আর তারপর সে আমার জন্য চা বানিয়ে আনলো, আর চা খাওয়ার পর পঙ্কজ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমার এত গভীর ঘুম এসে গেল তখন পঙ্কজ দ্বিতীয়বার দরজা খুলে ঘরে আসলো, আর আমি দরজা খোলার আওয়াজেতেও উঠিনি। সে ঘরে আসার পর ঘরের দরজা বন্ধ করে দিল আর আমার কাছে চলে আসলো। এরপর আমি যা কিছু দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। পঙ্কজ কিছুক্ষণ তো চুপচাপ বসেছিল, আমাকে সে দেখছিল। এরপর সে নিজের আঙ্গুল দিয়ে আমার চেহারা ছুঁতে লাগলো। সে তার মোবাইল ফোন বের করে আমার অনেক ফটো তুলল আর তারপর সে আস্তে আস্তে আমার শরীর থেকে কামিজ সরালো। তেলের সেই শিশি যেটা সে ম্যাসাজের জন্য এনেছিল ঘরের মধ্যেই রাখা ছিল।
সে নিজের হাতে তেল নীল আর আমার গায়ে মাসাজ করতে লাগল। আমি জ্ঞান হারিয়ে ওর সামনেই পড়েছিলাম, আর সে আমার গায়ে নিজের হাত ঘোরাচ্ছিল। কিছুক্ষণ পরে আমাকে চুমু খেতে শুরু করল, আর তারপর সে নিজের সমস্ত সীমারেখা ছাড়িয়ে গেল। সে আমাদের মাঝে দাঁড় করানো সমস্ত আবরণের দেওয়ালকে ভেঙে দিয়েছিল। সে আবেগ সামলাতে না পেরে এতটাই এগিয়ে গেল যে কয়েক ঘন্টা পর্যন্ত সে আমার সাথে ছিল। আমি তার সামনে গানহীন অবস্থায় ছিলাম, আর সে পুরোপুরি জোশপূর্ণ ছিল। বেশ কয়েক ঘন্টা আমার সাথে কাটানোর পর ও যেভাবে এসেছিল সেভাবেই ফেরত চলে গেল। সে আমার ইজ্জত খুব বাজেভাবে নষ্ট করে গেল, আর এটা দেখে আমার হৃদয় পর্যন্ত কেঁপে উঠল। আমি তো তাকে নিজের ভাই ভাবতাম, এজন্য তার সাথে এত ভালোভাবে মেলামেশা করতাম, কিন্তু আমি কখনো জানতেই পারিনি যে ওর চরিত্রই খারাপ ছিল। আমি আমার ঘরে বন্ধ ছিলাম যখন সে কলেজ থেকে আসলো। সে সোজা আমার ঘরে চলে আসলো, একদম আমার কাছে বসে বলতে লাগলো, বৌদি কি হয়েছে, তোমার শরীর ঠিক নেই? আমি গভীরভাবে তার দিকে তাকালাম, আর ক্যামেরার রেকর্ডিং তার দিকে বাড়ালাম। সেটা দেখে সে কিছুক্ষণের জন্য তো চুপ করে গেল। এরপরে সে যা বলল সেটা শুনে পুরো আমার গায়ের শিহরণ জেগে গেল। সে হঠাৎ করেই নিজের ভালোবাসার কথা আমাকে বলতে লাগল। সে বলতে লাগল চিরদিনই ভালোবাসার জন্য অভাব বোধ করত সে। যখন আমি তার দিকে ধ্যান দেওয়া শুরু করলাম তখন তার ভাল লাগতে লাগল। সে বলতো, আপনি এটা এত গরমের মধ্যে কি করে পরে কাজ করেন? সে প্রত্যেকটা কথায় সে বুঝতে পারল যে তার জীবনের কেউ এমন আছে যে তাকে ভালোবাসে। ও বলছিল যে এবার ও আর আমার থেকে দূরে যেতে পারে না, আর এই জন্যই তার নজরে তার বড় দাদার অস্তিত্ব খটকাতে লেগেছিল। যখনই আকরাম আসত সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত, কেননা আমাদের দুজনকে সে একসাথে দেখতে চাইত না। আকরামকে তো সে এভাবেই প্রথম থেকেই ঘৃণা করত, কেননা আকরামের বাবা আকরামকে অনেক ভালোবাসত, আর মরার আগে উনি এই ঘরটাও আকরামের নামে লিখে দিয়েছেন। আমার আর আকরামের সঙ্গ তার হৃদয়ে কাটার মতো বিত্ত। তাই যখনই আমার জন্য সে কেনাকাটা করত সে ইচ্ছে করেই আমার জন্য এই ধরনের জামা কাপড় কেনাতো যাতে আমাকে সে পরিষ্কারভাবে দেখতে পারে। সে হালকা রং পছন্দ করত না, বরং হালকা রঙের মধ্যে দিয়ে উকি দেওয়া আমার দেহাকর্ষণ তাকে আকৃষ্ট করত। সে বলতো যে সে সৌন্দর্যে আহত হয়েছে, সে শুধু আমাকে পেতে চাইত। সে নিজের আবেগকে কাবুতে রাখতে পারছিল না যখন সে আমাকে রাতভর জাগতে দেখত। এই কথাটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলত যে আমি তার দাদার কথা ভেবে জেগে আছি। ওর ইচ্ছা ছিল আমি যেন তার জন্য জেগে থাকি আর জীবনভর যেন তার সাথে থাকি। সে নিজের দাদার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিল আর নিজের কাছে আনতে চাইত। এই জন্য সে আমার ম্যাসাজ শুরু করে যাতে আমি শান্তি পাই, আর সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনত। আর যখন তার বিশ্বাস হতো যে আমি গভীরভাবে ঘুমিয়ে গিয়েছি তখনই সে আমার ঘরে চলে আসত আর নিজের পিপাসা মিটিয়ে চলে যেত। সে নিজের বন্ধুদেরও ওই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে, আর ওর বন্ধুরাই ওকে এই ধরনের পরামর্শ দেয়া। পঙ্কজ আর তার বন্ধুরা বয়ঃসন্ধির দরজায় উপস্থিত ছিল, এই জন্য তারা ঠিক আর ভুল কি সেটা বুঝতে পারত না। আমার ইজ্জত নিয়ে বসেছিল সে। পঙ্কজের কথা শুনে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। সে এই সমস্ত করে ফেলেছিল আর আমি ছিলাম তার দাদার বউ, আর সে আমার বিছানা পর্যন্ত এসে গেছিল। আমি লজ্জায় জল হয়ে যাচ্ছিলাম। আমি ঘৃণায় পঙ্কজের দিকে তাকালাম। তখন সে আমার পায়ের কাছে বসে পড়ল আর বলতে লাগলো সে শুধু আমাকে ভালোবাসে আর আমার ঘৃণা ওকে মেরে ফেলবে। বাবার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সে নিজের মায়ের অদ্ভুত উদাসীন্য সহ্য করতে পারেনি। সে বলতে লাগলো তার মাও কখনো তার আবেগ আর তার ইচ্ছের খেয়াল রাখত না। তার বদলে তার মা গোটা পাড়ায় ঘুরে বেড়াতো আর তাই সে পুরোপুরি একাকিত্বের শিকার হয়েছিল। যখন আমি এই বাড়িতে আসলাম তখন তার একাকিত্ব দূর হলো, সে নিজে নিজেই আমার সাথে মিলেমিশে গিয়েছিল। আমি পঙ্কজকে ধাক্কা দিয়ে আমার পায়ের কাছ থেকে সরিয়ে দিলাম। আমি তার মুখও দেখতে চাইছিলাম না। সে আমার সাথে যা করেছে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারতাম না। আমি জানতাম এতে পুরো ভুল পঙ্কজের ছিল না। সে সত্যিই সম্পর্কের জন্য মরে যাচ্ছিল, আর আমাকে পেয়ে সে সীমানা ভুলে গিয়েছিল। আর আমিও তাকে কখনো ঠিক আর ভুল কোনটা তা বলিনি। সে যখনই আমার জন্য জামা কাপড় সেলাই করাতো তখন আমি সেটা ওর পছন্দ ভেবে মেনে নিতাম। আমি ওড়না ছাড়াই তার সামনে ঘরে ঘুরে বেড়াতাম। আমি তাকে নিজের ছোট ভাই অবশ্যই ভাবতাম, কিন্তু বাস্তবে সে তো আমার ছোট ভাই ছিল না। তার আর আমার সম্পর্ক ছিল দেওর বৌদির। আর আমি এই ব্যাপারটাই খেয়াল করিনি,
আজকালকার দিনে যেখানে এক 3 বছরের বাচ্চাও পুরো সব কথাই জানতে পারে, আমি কি করে ভেবে নিলাম যে আমার এক 7 বছরের দেওর একটা ছোট বাচ্চা হবে। আমি তাকে বললাম, এটাই ভালো হবে যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো, আর আমাকে নিজের চেহারাও দেখাবে না। আমার পক্ষে এবার তার সাথে একই ছাদের নিচে থাকা মুশকিল হয়ে গিয়েছিল। সে বলতে লাগল যে এই কথাটা যেন তার দাদাকে আমি না বলি। আমার মধ্যে তো নিজে থেকেই এতটা ক্ষমতা ছিল না যে আমি আকরামকে এত বড় সত্যিটা বলবো। সে ভীষণ লজ্জিত ছিল আর সে নিজের ঘরে চলে গেল। কিন্তু আমি নিজের নজরেই নেমে গিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে আকরামকে ফোন করলাম। তাকে বললাম আমি এবার তাকে ছাড়া থাকতে চাই না। হয় সে নিজে এখানে চলে আসুক আর না হয় আমাকে তার কাছে ডেকে নিক। আমার কথা শুনে আকরাম প্রথমে তো অবাক হয়ে গেল যে আমার হঠাৎ করে কি হলো, কিন্তু যখন আমি বারবার বলতে লাগলাম তখন সে বলল সে তাড়াতাড়ি আমাকে তার কাছে ডেকে নেবে। সে কিছু সময় চাইছিল যাতে আমার থাকার সে ব্যবস্থা করতে পারে, আর নিজের মায়ের সাথেও সে সেই ব্যাপারে কথা বলবে। আমি আকরামকে বললাম যে সে 1-5 দিনের ভেতরে যেন আমাকে ডেকে নেয়, না হলে আমি চিরজীবনের জন্য ঘর ছেড়ে চলে যাব। আকরাম আমাকে কথা দিল যে সে 1-5 দিনের মধ্যেই আমাকে নিজের সাথে নিয়ে যাবে। আমি এই 15 দিন নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে কাটিয়েছি। আমি সেসব পুরোপুরি ভুলে যেতে চাইতাম। আমার শাশুড়ির এখনো পর্যন্ত ঘরের সম্পর্কে কোনো হুঁশ নেই। তার নিজের ঘরের থেকে বেশি পাড়ার চিন্তা থাকে। যদি সে অন্যের খোঁজে না থেকে নিজের সন্তানের খেয়াল রাখত তাহলে পঙ্কজ এরকম করত না। সে শিকার হয়ে নিজের রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে, আর আমি আমার আর পঙ্কজের সম্পর্কের সেই সীমাটা ভুলে গিয়েছিলাম। আর আজকে তারই ফল আমাকে ভোগ করতে হচ্ছে। আমি আমার সমস্ত পুরনো জামা কাপড় জ্বালিয়ে দিয়েছি। এবার আমি বুঝতে পেরেছি যে আমি এই বাড়িতে একজন বাইরের মানুষের সাথে আছি, আর আমাকে নিজেকে এবার থেকে আড়ালে রাখতে হবে। কখনো কখনো আমরা অনেক ব্যাপার ছোট ভেবে নিই, কিন্তু সেগুলো এতটাও ছোট হয় না যতটা নজরে মনে হয়। আজ আমি আমার ওড়নার দামের কথা অনুভব করলাম যে সেটা কত দামি, যখন কিনা আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছি। যারা এই গল্পটি শুনছেন আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে নিজেকে সাবধানে রাখুন। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথি রুমে আলো জ্বলছে। আমি আমার স্ত্রীকে বলি, কে এসেছে? আলো জ্বলছে যে ওই ঘরে। আমার স্ত্রী বলে, তোমার দেশের বাড়ি থেকে 2 জন মানুষ এসেছে, সম্ভবত ওনারা স্বামী স্ত্রী। তাই তুমি কি ওনাদের আগে দেখোনি? না। মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমার কি হই? আমি যখন বলি আমি তোমার স্ত্রী হই তখন সে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের রঞ্জনের বউ। ও মা, কত সুন্দর তুমি। তারপর আমাকে যত সব আদর করা শুরু করেছিল। আমি আমার স্ত্রীকে নিয়েই অতিথি রুমে যাই। দেখি 50 একজন মহিলা ও একজন পুরুষ বিছানা জড়ষ্ট হয়ে বসে আছে। আমি চিনতে পারছিলাম না। আমার মুখ ভ্যাবাচ্চাকা হয়ে ওঠে। ওনারও আমাকে চিনতে পারছিল না। আমার স্ত্রী মহিলাকে বলে, ইনি হচ্ছেন আপনাদের রঞ্জন, আপনাদের ছেলে। মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুমি এত বড় হয়ে গেছ। মহিলা বলেন, তুমি আমাকে চিনতে পারবে না। সেই ছোটবেলায় আমাকে দেখেছ। আমি তোমার জহুরা বুবু। মনে পড়ছে আমার কথা? মনে পড়ে কি আমাকে? সেই কত বছর আগের কথা। 25 বছর আগে, ক্লাস 4-এ পড়ি তখন। স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিতে হয় মা, না হয় জহুরা বুবু। জহুরা বুবু আমার জন্মের আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। সেই নাকি কোলে পিঠে আমাকে লালন পালন করেছে, আমাকে দেখে শুনে রেখেছে। একদিন স্কুল থেকে এসে দেখি জোহরা বুবু চোখে মোটা করে কাজল পরে আছে। আমি তার চোখের দিকে বিস্ময়ে পিট পিট করে তাকিয়ে থাকি। জহুরা বুবু আমাকে বলে, কি দেখছ তুমি? আমি আঙুল দিয়ে জহুরা বুবুর চোখ দুটো দেখাই। জহুরা বুবু বলে ওঠে, ওরে আমার ভাইটা। বলেই তার চোখ থেকে আঙ্গুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পরিয়ে দেয়। জহুরা বুবুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই। তা মুছে গেছে কবে? একদিনের কথা মনে আছে। আমার খুব জ্বর এসেছিল।
2-3 দিনেও জ্বর নামছিল না। এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি। সেই একটানা 4 রাত আমার সিয়রে বসে জেগে থেকেছে, মাথায় জলপট্টি দিয়েছে। দুচোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি। আমার শিশুকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে, কত যে বিরক্তি ও যন্ত্রণা সহ্য করেছে, সেসব কথা আমার মনে নেই। আমি শুধু আমার মার কাছে থেকে সেসব কথা পরে শুনেছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, এক বর্ষার দিনে জহুরা বুবুর বিয়ে হয়ে যায়। মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে। আমার শুধু মনে আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় জহুরা বুবু আমাকে বুকেন টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নৌকায় উঠে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। বিয়ে হয়ে যাবার পর জহুরা বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসত। তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসত না। তারপর একদম না। তারপর চলে গেছে অনেক বছর। জহুরা বুবু আস্তে আস্তে সবার কাছে বিস্মিত হয়ে যায়। এই বিস্মিত জহুরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি বিষাদে মনটি ভরে উঠল। জহুরা বুবু কেমন শীর্ণকায় হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হলো সে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে। জহুরা বুবুই বলছিল, আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি। আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয়। ওখানে এই রোগের কোনায় চিকিৎসা নেই। তাহ অসহায় হয়ে তোমার এখানে চলে এলাম। এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই। তোমার কথা মনে হলো, তাই তোমার কাছে চলে আসলাম। আমি জহুরা বুবুকে বলি, তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে যাবে, তুমি সত্যিই ভালো হয়ে যাবে। জহুরা বুবু কিছু টাকা বের করে আমার হাতে দেয়। বলে, জানি না কত খরচ হবে, তুমি এখান থেকে খরচ করবে। আমি ওই মুহূর্তে জহুরা বুবুকে কোনো করুণা করতে চাই না। আমি তার হাত থেকে টাকা নিয়ে নেই। রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি, জানি তোমাকে না বললেও তুমি ওনাদের জন্য অনেক করবে, তবুও বলছি তুমি বিরক্ত হবে না। তোমাকে একটা কথা বলি, এই জহুরা বুবু আমার বড় বোনের মতন, আমার মায়ের মতন। আমার সর্বশরীরে ওনার মায়া, মমতা, আদর, স্নেহ লেগে আছে। আমার ছোলো ছোলো চোখ দেখে ও শুধু বলল, ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না। তুমি দেখ, শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে জহুরা বুবুকে দেখাই। ওনার সমস্ত কিছু চেক আপ করানো হয়। সবগুলো রিপোর্ট পেতে 2-3 লেগে যায়। ইতোমধ্যে ঔষধও খেতে থাকে। সুন্দর চিকিৎসা পেয়ে জহুরা ববর মুখে হাসি ফুটে ওঠে। একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম। আমার খাওয়া দেখে জহুরা বুবু আমার স্ত্রীকে বলছিল, বুমা, তুমি রঞ্জনকে এত ঝাল ভাত খাওয়াও কেন? ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না, দুধ আর সরবিকলা দিয়ে ভাত খেত। ও কোনো সময় নিজ হাত দিয়ে ভাত খেত না। চাচি আম্মা না হয় আমি তুলে খাওয়াতাম। আর একদিন আমার মাথার চুলে তেল নাই দেখে আমার স্ত্রীকে বলছিল, বুমা, তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন? সরিষার তেল নিয়ে আসো। আমি ওর মাথায় তেল দিয়ে দেই। এরকম আরও অনেক কিছু ওই অল্প কয়দিনে আমাকে পেতে হয়েছে। ইতোমধ্যে সমস্ত রিপোর্টগুলো পেয়ে যাই। জহুরা বুবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সাহেব রিপোর্ট সব দেখলেন। রিপোর্ট দেখে তার মুখটা বিমর্ষ হয়ে ওঠে। তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন, আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন। আমি জহুরা বুবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি। ডাক্তার বললেন, ওনার লিউকোমিয়া ধরা পড়েছে, রক্তের ক্যান্সার। খুব বেশি হলে উনি 3 মাস বাঁচতে পারে। এই চিকিৎসা এখানে এখনো ওই রকম নেই, খুব ব্যয়বহুল, আর করেও লাভ হবে না। জহুরা বুবু তার স্বামীসহ আমার বাসায় আরও 3 দিন ছিল। আমি জহুরা বুবুকে বলি, ডাক্তার সাহেব তোমাকে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। তুমি যদি ভালো না হও 3 মাস পর আবার এসো। যেদিন জহুরা বুবু চলে যাবে সেদিন বুবুকে বলি, বুবু তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না। আমার স্ত্রীর কাছে কাজল ছিল, কাজল নিয়ে আসে। জহুরা বুবু আমার চোখে কাজল পরিয়ে দেয়। আমি তার চোখের দিকে তাকাই, দেখি জহুরা বুবু অঝরে কাঁদছে। তারপর আরও কত বছর চলে গেছে। শুনেছি অনেক আগেই জহুরা বুবু চলে গেছেন জীবন নদীর ওপারে। তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই। তা কবে মুছে গিয়েছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন
এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তোমার স্বামী বিদেশ যাবে তাই তোমার টাকার প্রয়োজন, তাই তো? তাহলে শোনো, আমি তোমার সাথে একটি কাজ করতে চাই। যদি তুমি আমার সাথে এই কাজটি করো, তাহলে আমি তোমাকে টাকা ধার দেব। আমি বললাম, কি কাজ দেবরজি? হঠাৎ দেবরজি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর দেবরজি আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা গরম হয়ে যাবে এবং তোমরা কাজ করতে বাধ্য হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি পরিমণি, আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। বন্ধুরা, আমার স্বামী একজন কাঠমিস্ত্রি। সে যে পরিমাণ টাকা ইনকাম করে, কাঠমিস্ত্রির কাজ করে, তা দিয়ে আমাদের সংসার চলে না, আমাদের অভাবের সংসার। তারপরও চিন্তা করলাম, আমার স্বামীকে আমি বিদেশ পাঠিয়ে দিব, যাতে করে আমাদের ফ্যামিলি সচ্ছল হতে পারে। আমরা আমাদের ফ্যামিলির অভাব দূর করার জন্য আমার স্বামীকে বিদেশ পাঠানোর চিন্তাভাবনা করলাম। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে কি করব? ইদানিং মিস্ত্রির কাজও খুব একটা বেশি পাচ্ছে না। দেশে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চলে না, আরও বরঞ্চ ঋণ হয়। বাজারে দ্রব্যমূল্যের যে দাম, তা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। খুব কষ্ট করে আমি আমার স্বামীকে নিয়ে সংসার চালাই। মনে মনে ভাবলাম, এভাবে তো আর আমাদের সংসার চলবে না। বাজারে যে জিনিসপত্রের যে দাম, তা দেখে মনে হচ্ছে সামনে আমরা বড় বিপদে পড়ে যেতে হবে। চোখে মুখে সর্ষে ফুল দেখতে পেলাম। গ্রামের একজন প্রবাসী ভিসা দেওয়ার অফার দেয়। আমার স্বামী বিদেশ যাওয়ার ইচ্ছে জাগল। ভিসা বাবদ 4 লক্ষ টাকা লাগবে। কিন্তু হাতে টাকাকড়ি বলতে মোটেও নেই। উপায়ন্ত না দেখে আমার ভাসুর সিরাজ মিয়ার মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে 3 লক্ষ টাকা ম্যানেজ করা হলো। বাকি টাকার ব্যবস্থা কিভাবে করি, তাই চিন্তায় পড়ে গেলাম। কোনো পথ পাচ্ছিলাম না। একদিন আমি আর আমার স্বামী বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামীর 2 জন মামাতো ভাই থাকে। তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে। যেই ভাবা সেই কাজ। আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবর বাসায় গিয়ে উঠলাম। আমার দেবর অবিবাহিত, সরকারি ভালো চাকরি করে, ভালো মাইনে পায়, তাছাড়া ভালো আউট ইনকাম তার। সেজন্য কোনো অভাব নেই বললেই চলে। সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধায় বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকেন। আমরা বিকেলে দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম। আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। সে বলল, আপনারা কোথায় হতে এলেন, কিভাবে এলেন, কি উদ্দেশ্যে এলেন? একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান। আমরা বাসায় ঢুকলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেবর বাড়ির সবার কথা জানতে চাইল। তাদেরও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার দেবর কাজের বুয়াকে আমাদের জন্য খাবার তৈরির নির্দেশ দিল। আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না। রাতে খাওয়া দাওয়া সেরে বলল, প্ল্যান আছে। সন্ধ্যের সামান্য পরে আমার স্বামী বলল, আমি একটু আমার আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি, তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলবো। দেবর বলল, রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া? আমার স্বামী বলল, হ্যাঁ। তাহলে যান। শোনেন, যদি রাতে আপনি না আসেন তাহলে আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম। এই বলাতে আমরা 3 জনেই অট্টহাসিতে ভেঙে পড়লাম। আমার স্বামী চলে গেল। আমি আমার শিশু বাচ্চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর রাজ্যের নানা কথাতেই মশগুল হয়ে গেলাম। কথার ফাঁকে আমাদের উদ্দেশ্যের কথা বললাম। তোমার ভাই বিদেশ যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব। মোটামুটি টাকা জোগাড় করেছি, আরও 1 লক্ষ টাকা দরকার। তুমি দিতে পারবে ভাই? তাহলে আমাদের খুব উপকার হবে। আমি কথাটা উপস্থাপন করলাম।
তারপর দেবর বলল, এত টাকা আমি একসাথে এখনো দেখিনি বলে দুষ্টুমির ছলে সোফায় কাত হয়ে পড়ে গেল। অভিনয় করার দরকার নাই বলে আমি তাকে টেনে তুললাম। এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আমার স্বামী সেদিন রাতে বাসায় আসলো না। তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে রইলাম। নতুন জায়গা, তেমন ভালো ঘুম হলো না। সকালে স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম। আমার স্বামী আসলে তাকে নাস্তা দিলাম। আমরা চলে যাবার প্ল্যান করলাম। তার আগে আবার একবার দেবকে টাকার কথা বললাম। দেব বলল, টাকা জোগাড় করতে আমার সপ্তাহখানেক সময় লাগবে। কখনো লাগবে তোমাদের টাকা? আমি বললাম, আগামী তারিখে 10 দিনের মধ্যে হলে আমাদের চলবে। আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল, তাহলে আগামী সোমবার তুমি আবার এসো। আমি কিছু টাকা দিতে পারবো। বাকি টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পারো কিনা দেখ। আমার স্বামী কি যেন চিন্তা করল। তারপর বলল, তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই। তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস, কেমন? আমি আপত্তি করলাম। আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল, যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেওয়ার ভুলে যাবে। আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না। তুমি এখানে থাকো, টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে। আমি বাড়ি যাই, দেখি বাকি টাকার কি ব্যবস্থা করা যায়। আর তুমি বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা নিতে পারবে কি না দেখবে। আমি রয়ে গেলাম। আমার স্বামী চলে গেল। আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে 1 ঘন্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার দুষ্টুমি করেনি। রাত হলো, সে রাতের কথা। কিছুক্ষণ পর বলছি, রাত প্রায় 9টা বাজল। আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার ঘুমানোর পালা। আমি আমার শিশু সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। আমি বিছানায় গিয়ে শুনলাম দেবর টিভি অন করে সোফায় আরাম করে বসল। বসে আমায় ডাকল, ভাবি সোফায় আসো। আমি কোনো জবাব না দিয়ে বিছানায় শুয়ে রইলাম। একবার আমাকে ডেকে সাড়া না পাওয়ায় সোফা হতে উঠে আসলো এবং আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগল। আমি সাড়া না দিয়ে পারলাম না। বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমালাম জানি না কেন আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙ্গার আমি দেখতে পেলাম আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে অনেক বড় কিছু হয়ে গেছে আমার সাথে। বুঝতে পারলাম না ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে। মনে হচ্ছে আমার সাথে কেউ অন্য রকম কিছু করেছে। ভাবলাম আর থাকবো না, চলে যাব। আর আমার সাথে যে রাতে এইরকম হয়েছে তা আমি আমার দেবরকে কোনোভাবেই বুঝতে দেই নাই। না বোঝার ভান করলাম। তারপর সকালে নাস্তা খেলাম। মনে মনে ভাবলাম এখান থেকে চলে যাব। ঠিক সেই সময় আমার মনে পড়ল, এভাবে চলে গেলে স্বামীর টাকা জোগাড় হবে কিভাবে। নানান কথা ভাবতে ভাবতে সকাল 9টা বেজে গেল। আমার দেবর অফিসের যাবার জন্য প্রস্তুতি নিল। কিছুক্ষণ পর আমার দেবর অফিসে চলে গেল। আমি একা একা বাসায় বসে বসে টিভি দেখছিলাম আর আমার দেবর কখন আসবে তার পথ চেয়ে বসে রইলাম। অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ল। দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কে বাহির হতে জবাব এলো, আমি কাজের বুয়া, তাই দরজা খুলে দিলাম। বুয়া পাক শাক সব শেষ করে আমার কাজ হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে গেল। আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম। বেলা প্রায় 1টা বাজল। আমি স্নান করার জন্য প্রস্তুতি নিলাম। এমন সময় মোবাইলে বেজে উঠল। দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ওপার হতে আমার দেবর বলতে লাগল, ভাবি, আমি একজন 10,000 টাকা তোমাকে দিয়ে যাবে, তুমি টাকাটা রেখে দিওয়। লোকটা আমার খুব আপন। একটু ভালো করে মেহমানদারি করবেন, চা নাস্তা যা চায় তা দেবেন, কোনো কার্পণ্য করবেন না, বুঝলেন? টাকাগুলো আপনার জন্য। ঠিক আছে বলে দেবর ফোন রেখে দিল। আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম। টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দিলাম। এ কি দেখছি, সম্পূর্ণ এক নিগ্রো মানুষ।
প্রায় 6 ফুট লম্বা। হাতের আঙুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো, যেমন লম্বা তেমনি হ্যান্ডসাম। লোকটি বাংলায় বলল, আসতে পারি ভাবি? আমি হেসে বললাম, হ্যাঁ আসুন। লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল। তাড়াতাড়ি চা নাস্তা তৈরি করে তাকে পরিবেশন করলাম। সে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে, আর মাঝে মাঝে আমার দিকে কেমন করে যেন চেয়ে রইল। সেই নিগ্রো লোকটি আমাকে বলল, ভাবি যদি কিছু মেন না করেন, আসুন আমরা একটু গল্প কি। আমি বললাম, ঠিক ভাই। আমারও তার সাথে গল্প করতে ভালোই লাগছিল। মোট কথা, এই নিগ্রো লোকটিকে দেখে আমারও তখন মাথার মধ্যে শয়তানি কাজ করছিল। মনে মনে ভাবলাম, ওই হালারটা যে শক্তি, আজকে আমি একটু বিদেশিদের হাতে খাবো, দেখেব তারা কেমন পারে। আর তাছাড়া আমার স্বামীরটা একেবারেই দুর্বল, তাই তাকে দেখে আমার খুব ইচ্ছা হলো। আবেগের বশবর্তী হয়ে তার সাথে গেছিলাম মাস্তি করতে। বাবারে বাবারে, এত ভয়ঙ্কর তারা! সেই রাতে আমি কোনো রকম জান নিয়ে ফিরছিলাম। মনে হচ্ছিল একটা পাহাড়ের উপর চাপা পড়ে গেছিলাম। সে তার কাজ করে আমার হাতে 10,000 টাকা আমার হাতে গুজে দিল। আমার খাতিরদারি তার নাকি বেশ ভালো লেগেছে। বিদায়ের সময় আমার কান্না এসে গেল। সে আমাকে বলল, কেঁদো না, যদি সম্ভব হয় আমি আবার একবার আসবা। তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভাবলাম সে যদি আমাকে সাথে নিয়ে নিত। বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল, টাকা দিয়েছে কি না। বললাম, হ্যাঁ দিয়েছে। আমার দেব আশ্চর্য হয়ে আবার জানতে চাইলেন, তাহলে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ দিয়েছে। তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার দেবর হেসে উঠে বলল, এমনি এমনি দেওয়ার কথা ছিল না। আমি কোনো কথা না বলে চুপ হয়ে রইলাম। আমার নীরবতাই সে যা বোঝার বুঝে গেল। আমাকে বলল, ভাবি দুনিয়াটা বড়ই কঠিন। কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না, সবাই বিনিময়ে চায়। ভাবি, আপনার তো টাকা দরকার, আমি আপনাকে টাকা দেবার সব ব্যবস্থা করব। যদি আপনি আমার সাথে একটি কাজ করেন, তাহলে দেখবেন আপনার স্বামীর বিদেশ যাওয়ার টাকা 2 দিনেই জোগাড় হয়ে যাবে। তখন আমি বললাম, কি কাজ ভাই? তারপর আমার দেবর খুব আমতা আমতা করে বলতে লাগলেন। ভাবি, কিভাবে যে আপনাকে বলি। তারপরও বলছি, যেহেতু আপনার টাকার খুবই প্রয়োজন। তো ভাবি, যদি আপনি আমার সাথে, মানে আমি যেভাবে বলি সেইভাবে বেশ কিছুদিন কাজ করেন, তাহলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন। আপনি শুধু, আমার একজন বিদেশি বন্ধু আছে, তাকে একটু খুশি করতে হবে। তাহলে দেখবেন সে খুশি হয়ে আপনাকে 2 লক্ষ টাকা দিবে। গতকালকে সে আমার মোবাইলে আপনার ছবি দেখেছে। আপনার ছবি দেখে আপনাকে উনার খুব পছন্দ হয়েছে। এখন আপনি যদি আমাকে সম্মতি দেন, তাহলে আমি তার সাথে কথা বলতে পারি। আমি মনে মনে ভাবলাম, আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকাটা খুব জরুরি, আর তাছাড়াও কেউ এমনি এমনি আমায় টাকা দিবে না। বিনিময় ছাড়া কেউ কোনোদিন কিছু দিতে চায় না। তাই রাজি হয়ে গেলাম। আমি রাজি হওয়াতেই আমার দেবর অনেক খুশি হয়ে গেল। তারপর অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তার ধাক্কায় আমি পড়ে গেলাম। তারপর সে আমাকে কিছু একটা অন্যরকম আচরণ করা শুরু করল। আমিও কিছু বুঝেও না বোঝার ভান করলাম, কারণ আমার টাকাটা প্রয়োজন। আর এই সময়ে তার এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগলো। টাকাটা না পেলে হয়তো আমার স্বামী বিদেশ যেতে পারবে না। তাই আমি তার সাথে কাজ করতে বাধ্য হলাম। সারারাত কাজ করার পর সকাল হলো। সকলে সে আর আমি নাস্তা করলাম। তারপর দেবর আমাকে বলল, ভাবি আপনি প্রস্তুতি থাকবেন। আজকে আমি আর আমার বন্ধুকে নিয়ে আসব। বাড়িতে একটা ছোটখাটো পার্টি হবে। আপনি খুব সাজুগুজো হয়ে থাকবেন। আমি বললাম, ঠিক আছে। তারপর আমার দেবর অফিস থেকে ফেরার সময় তার বন্ধু মিস্টার টিকলুকে নিয়ে বাসায় আসলো। ওমাগো, দেখতে একেবারে গিগ্রোদের মতো, অনেক হ্যান্ডসাম, দেখতে একবারে কালো কিটকিটে। আমি বললাম, ওমাগো, তার সাথে যদি আমি যাই, তাহলে তো আমি শেষ হয়ে যাব।
যাই হোক, তারপরেও আমাকে যেতে হবে। কারণ তার সাথে যদি যাই, তাহলে সে আমাকে অনেক অর্থ দিবে, যা দিয়ে আমি আমার স্বামীকে বিদেশ পাঠাতে পারব। যাই হোক, সে রাতে পার্টিতে অনেক নাচ গান করলাম, যার ফলে মনটা অনেক ভালো হয়ে গেল। রাত যখন গভীর হলো তখন দেখি সে ওই কালো লোকটা কি যেন কাচ্ছে। তারপর আমাকে বলল, কি ভাবি, খাবেন নাকি? আমি বললাম, টিকলু ভাই, কি এটা? সে বলল, অনেক মজার একটা জিনিস, খেয়েই দেখেন না। তারপর ওইটা খাওয়ার পর আমি যেন পাগল হয়ে গেলাম। অন্যরকম একটা সুখের প্রয়োজন মনে হলো। বন্ধুরা, তারপর এই কালো কুচকুচে লোকটা আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করল। আমিও তার কথায় সায় দিতে থাকলাম। কি বলবো বন্ধুরা, মানুষেরটা এত পাওয়ারফুল হয় না। মনে হচ্ছিল যেন হিংস্র কোনো জানোয়ারের আক্রমণে পড়েছি। দিনটি ছিল আমার কাছে অনেক বিষাদময়, যদিও অনেক কষ্ট হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমার তখন আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল। পরিশেষে বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথাই বলবো, মানুষ যখন বিপদে পড়ে, তখন অসম্ভব কাজ কেউ সম্ভব করে ফেলে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। যাই হোক বন্ধুরা, এত কিছুর পরেও এখন আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি। আমার স্বামী এখন বিদেশে প্রচুর টাকা ইনকাম করে। স্বামীর সংসার এবং সন্তানদেরকে নিয়ে আমি এখন তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।